হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তোমাদের কি চলছিল? অগ্নিপথ এমসিকিউ সিরিজ, যেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লজিক্যাল রিজনিং, ম্যাথে চারটের প্রত্যেকদিন কিছু কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হচ্ছিল। আর এই প্রত্যেকটা এমসিকিউর কোশ্চেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করছি, যেখানে কুইজ ফর্মে কোশ্চেন গুলো আছে, তোমরা ওগুলোর অ্যান্সার দিচ্ছ, তোমরা ওগুলোর মক টেস্ট দিচ্ছ, তারপরে যে ওইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। তাই তোমরা যারা, আর পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই, আর এক সপ্তাহ, আজ 22-23 তারিখ হয়ে গেল, আর এক সপ্তাহ পর তোমাদের পরীক্ষা। তাই বেশি পড়াশোনা না করে এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস করো, আর ওই টপিকের ওপর পড়াশোনা করো, তাহলেই হবে। তার জন্য তোমাদের কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করব? এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এখনো বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এখনো প্রত্যেকদিন এমসিকিউ টেস্ট সিরিজ চলছে। তার জন্য টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে হবে, যার লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তোমরা টেলিগ্রামে রূপমস বায়ো ক্লাসেস বলে সার্চ মারলেও টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, জয়েনও হয়ে যেতে পারবে। এখনো পুরোনো ফার্স্ট দিন থেকে যে কুইজগুলো নেওয়া হচ্ছে, সেই কুইজগুলো এখনো অ্যাভেলেবেল আছে। তোমরা ঢুকে একদিন একদম 11 তারিখ থেকে, যেদিন থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 14 তারিখ থেকে, সেই দিনকার ডেট ধরে 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 তোমরা অ্যান্সার, কুইজের অ্যান্সার, মক টেস্ট গুলো দিতে পারবে। এখনো ওগুলো অ্যাভেলেবেল আছে। তাই তোমরা এখনো যদি চাও ওখানে জয়েন হতে পারো, এবং ওই মক টেস্ট গুলোর প্রত্যেকটার অ্যান্সার নিয়ে, প্রত্যেকটার কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমাদের ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে, যেগুলোকেই আমরা এমসিকিউ টেস্ট সিরিজের ফর্মে দিচ্ছি। তো রূপম স্যার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়েছে, আমিও একটা লজিক্যাল রিজনিং আর ম্যাথামেটিক্স এর ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাইফ সায়েন্সের কিছু হট কোশ্চেন, যেগুলো এবছরের নার্সিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে থেকে আজকে তোমাদের জন্য 6 থেকে 7টা কোশ্চেন আছে, যার মধ্যে থেকে 2 থেকে 3টে কোশ্চেন তো এবছরের পরীক্ষায় থাকবেই। তাই ভালো করেই এমসিকিউ টেস্ট সিরিজটাকে ফলো করো। তোমাদের যদি কোশ্চেন গুলো লাগে, তাহলে তোমরাও সেগুলো ডাইরেক্ট টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা যদি টেলিগ্রামে ঢুকতে তোমাদের অনেক বাধা বিপত্তি থাকলে, তোমরা এখান থেকেও স্ক্রিনশট মেরে নিতে পারো, অসুবিধার কিছু নেই। প্রত্যেকটা অ্যান্সার আলোচনা করা হবে, তোমরা বাড়িতে প্রত্যেক দিন এমসিকিউ প্র্যাকটিস করো। চলো আজকে অগ্নিপথ টেস্ট সিরিজের লাইফ সায়েন্সের কোশ্চেন আমরা শুরু করছি। 7খানা কোশ্চেন আছে, তোমরা আগে চাইলে এখন স্ক্রিনশট তুলে নাও, কোশ্চেন গুলো বাড়িতে প্র্যাকটিস করো। করা হয়ে যাওয়ার পর আবার এখানে এসে অ্যান্সার গুলো মিলিয়ে নাও, ভুলভ্রান্তি থাকলে আলোচনা করে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে? দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে রক্তকণিকা মানে ব্লাড কার্পাসেল। ব্লাডটা তো আমিই পড়িয়েছিলাম, 3খানা ব্লাড কার্পাসেল থাকে আমাদের। কটা ব্লাড কার্পাসেল থাকে? 3টে। কি কি? আরবিসি রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা, আর কে থাকে? প্লেটলেট, যাকে কি বলা হয়? অনুচক্রিকা। দেখো অপশনে 3টেই আছে, ডাব্লিউবিসিও আছে, আরবিসিও আছে, প্লেটলেটও আছে। তাহলে এইটা কি জিনিস? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট আর এক নাম হচ্ছে আরবিসি। এরিথ্রোসাইট মানেই হচ্ছে লোহিত রক্তকণিকা, বা আরবিসি বা লাল রক্তকণিকা। যেটাই এরিথ্রোসাইট সেটাই আরবিসি। তার মানে 4খানা অপশন আছে, প্রত্যেকটার কাজ নিয়ে আমি আলোচনা করেছিলাম। এটাও বলেছিলাম প্রত্যেকটার কাজ নিয়ে পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে, প্রত্যেক বছর কাজ নিয়ে একটা প্রশ্ন থাকেই। ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসি 2 ধরনের হয় বলেছিলাম, একটা গ্র্যানুলোসাইট, একটা আগ্রানুলোসাইট, মানে একটা দানাদার, একটা দানাবিহীন, যার মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর একদিকে পড়ছে লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে আমাদের দেহে প্রতিরক্ষা ব্যবস্থা কে করে তোলে? মানে আমাদের দেহে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো রকম কিছু অ্যাটাক করে, তার বিরুদ্ধে আমাদের লড়বে কে? তার বিরুদ্ধে লড়াইটা কে করবে? আমাদের শরীরকে প্রোটেকশনটা কে দেবে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। নিউট্রোফিল আসবে, ইওসিনোফিল আসবে, বেসোফিল আসবে, লিম্ফোসাইট আসবে, মনোসাইট আসবে। 3টে গ্র্যানুলোসাইট আর 2টো অ্যাগ্রানুলোসাইটের কথা বলেছিলাম, তারা আসবে। এরা কি? এরা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এরা কি? এরা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে কোন জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে কোন রক্তকণিকা? ডাব্লিউবিসি মানে কে? হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। তাহলে আমাদের অ্যান্সার হবে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। আরবিসি কি করে? আমরা সবাই জানি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি করে? শ্বাসবায়ু পরিবহন করে। আরবিসির কাজ কি? শ্বাসবায়ু পরিবহন করা। প্লেটলেট কি করে? কোনো জায়গা থেকে যদি কেটে যায়, হাত কেটে গেল, পা কেটে গেল, যে ব্লিডিংটা হবে, সেই ব্লিডিংটা কে বন্ধ করবে? প্লেটলেট। ওখানে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর কাজ করে বলেছিলাম। প্লেটলেট কি করে? ব্লাড ক্লট করে। ক্লটিং ফ্যাক্টর থাকে, যার মধ্যে 6টা না 7টা ফ্যাক্টরের নাম তোমাদের মুখস্থ করতে বলেছি, করবে। কারণ প্রথম মিন কোন ফ্যাক্টরের নাম, ফাইব্রিনোজেন কোন ফ্যাক্টরের নাম, ক্রিসমাস ফ্যাক্টর কোন ফ্যাক্টরের নাম, ফ্যাক্টর 8 না 9, এরকম করে কোশ্চেন আসে। তাই প্লেটলেটের 7 থেকে 8টা ফ্যাক্টরের নাম তোমাদের মনে রাখতে হবে। প্লেটলেটের কাজ কি? ব্লাড ক্লট করা। কোনো জায়গা কেটে গেল, আঘাত, কোথায় ধরো পার্কে গেলে হাত কেটে গেল, হাত থেকে রক্ত পড়ছে, ঠোঁট কেটে গেল, ঠোঁট থেকে রক্ত পড়ছে, বন্ধ হবে কি করে? যদি বন্ধই না হয় তো সারাদিন গড়াতে থাকবে।
শেষ হবে, মারা যাবে, ওই সময় প্লেটলেট কাজ করে, ব্লাডটাকে ক্লট করে দেয়, যেখানে কিছু ফ্যাক্টর থাকে, ঠিক আছে। তাহলে দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে যে রক্তকণিকা, তার নাম কি? ডাব্লিউবিসি। যেটাই আরবিসি সেটাই কিন্তু এরিথ্রোসাইট, আলাদা কিছু না। যদি পরীক্ষায় এমন কোশ্চেন এলো শ্বাসবায়ু কে পরিবহন করে, অপশনে আছে আরবিসি না এরিথ্রোসাইট দিয়েছে, তাহলে এরিথ্রোসাইটই হবে, যেটাই এরিথ্রোসাইট সেটাই আরবিসি। যেমন তোমরা ডাক নাম দাও বাবু, সোনা, ওই রকম ব্যাপার। দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো নারী সুলভ দেহ মনের বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ভালো করে কোশ্চেনটা পড়ো। নারী সুলভ মানে নারীদের মতো, মেয়েদের মতো বা মেয়েদের মতো দেহ মনের বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এক কথা এখানে এটাই বলতে চেয়েছে, নারীদের ক্ষেত্রে দেহ মনের বিকাশ মানে নারীদের বডি বা নারীদের বিকাশে কে মানে রিপ্রোডাকশন বা ওই রকম বডির যে গঠন, সেটাতে কোন হরমোন সাহায্য করে? আমরা সবাই জানি মেয়েদের ক্ষেত্রে দুটো হরমোন সব থেকে বেশি থাকে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা প্রোজেস্টেরন। আর ছেলেদের ক্ষেত্রে সেটা কোথায় থাকে? টেস্টোস্টেরন। তাহলে আমাকে দেখতে হবে নারী সুলভ দেহ মনের বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন। ফার্স্ট আছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কিসের সাথে রিলেটেড তোমরা সবাই জানো, বারবার বলানো হয়েছে, যেখানে দুগ্ধ প্রোডাকশনে প্রোল্যাকটিন হেল্প করে, মানে ব্রেস্ট মিল্ক। তারপরে কি আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। এই যে রিল্যাক্সিন হরমোনের কথা হয়তো তোমরা এটাকে শুনোনি। রিল্যাক্সিন কি করে? মাসেল মানে মেয়েদের যে মাসেল রিল্যাক্সেশন হয় ডিউরিং প্রেগনেন্সি বা ডিউরিং প্রসব, ডেলিভারির সময়, সেই রিল্যাক্সিন সেখানে হেল্প করে। এরাও কিন্তু টেস্টিস, ওভারি, সেক্স, এটাও কিন্তু সেক্সুয়াল হরমোন। আচ্ছা, আর আছে কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এবার তোমরা আমাকে বলো এর মধ্যে অ্যান্সারটা কি হবে। একটা যে প্রোজেস্টেরন, একটা আছে ইস্ট্রোজেন, দুটোই মেয়েদের থাকে, দুটোই মোটামুটি রিপ্রোডাকশনের ক্ষেত্রে একটু হলেও ভূমিকা আছে। তাহলে নারী সুলভ দেহ মনের বিকাশটাকে নিয়ন্ত্রণ করে। দেখো যখন দেহ মনের বা মেয়েদের বডি গঠনের কথা আসবে, দেহ গঠনের কথা আসবে, তখনই চলে আসবে ইস্ট্রোজেন, যেটা প্রাইমারি রোল প্লে করে। ঠিক আছে, প্রাইমারি রোল প্লে করে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। আর প্রোজেস্টেরন কি করে? প্রসব নিয়ন্ত্রণ করে। প্রসব মানে বাচ্চা যে হবে, ডেলিভারির সময় প্রোজেস্টেরনটা মেন কাজ করে। আর ইস্ট্রোজেন কখন কাজ করে? বডিটা গঠনে, নারীদের যে রিপ্রোডাক্টিভ অর্গান বা যাবতীয় যা আছে পুরো বডি স্ট্রাকচার বিল্ড করতে কে সাহায্য করে? ইস্ট্রোজেন। আচ্ছা, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটো কোথা থেকে খরিত হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা প্রোজেস্টেরন হচ্ছে কর্পাস লিউটিয়াম, আর ইস্ট্রোজেন হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। একটা টার্ম থাকবে গ্রাফিয়ান ফলিকল, আর একটা টার্ম থাকবে কর্পাস লিউটাম। এই দুটো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে নারী সুলভ দেহ মনের বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইস্ট্রোজেন। প্রোল্যাকটিনের কাজও মাথায় রাখবে, রিল্যাক্সিনের কাজও মাথায় রাখবে, কিন্তু ওখান থেকেও কোশ্চেন আসে। আর একটা এখানে আরেকটা হরমোনের কথা মাথায় রাখতে হবে, যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয়, যেটা হচ্ছে অক্সিটোসিন, যেটা দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যেটা ল্যাকটেশনে হেল্প করে, সেটা হচ্ছে অক্সিটোসিন, সেটা একটা নিউরো হরমোন। দেখো 3 নম্বর কোশ্চেন, দেখো তাহলে এটার অ্যান্সার কি হলো? নারী সুলভ দেহ মনের বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইস্ট্রোজেন। ঠিক আছে। আর যদি বলে প্রসব নিয়ন্ত্রণ করে কোন হরমোন? প্রোজেস্টেরন। এই রিলেটেড একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড আছে, দেখতে পারো। 3, কুইনাইন পাওয়া যায়, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কুইনাইন, কুইনাইন কি কাজে লাগে? ম্যালেরিয়া রোগের ওষুধ, মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়, অন্য কিছু কামড়ালে না। তো সেই মশা কামড়ালে যে ম্যালেরিয়া হয়, সেই ম্যালেরিয়া রোগের ওষুধ কোথা থেকে তৈরি হয়? কুইনাইন, সিনকোনা গাছের ছাল। তাহলে কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে। কোথায় আছে সিনকোনা? এই দেখো, পপি, সিনকোনা, চন্দন, সর্পগন্ধা। কুইনাইন কোথা থেকে তৈরি হয়? সিনকোনা গাছের ছাল থেকে। তোমরা ভাবছো খুবই সহজ কোশ্চেন, আরে পরীক্ষায় একটা দুটো সহজ কোশ্চেন থাকবে যেটা তোমরা পারবে না। সহজ কোশ্চেনই সব থেকে বেশি ভুল হয়। সব বড় বড় জিনিস পড়ে যাবে, দিয়ে ছোটখাটো নিজের বাবার নাম, মায়ের নাম, নিজের বয়ফ্রেন্ডের নাম, গার্লফ্রেন্ডের নাম ভুল করে চলে আসবে। তো কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিনকোনা গাছের ছাল থেকে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, লাস্ট অপশন দেখো আরেকটা আছে, সর্পগন্ধা। সর্পগন্ধাও ছোটবেলায় পড়েছো। রিসারপিন, এই যে হাঁচি কাশি এই সময় লাগে, সর্পগন্ধার যে পাতা, সর্পগন্ধা গাছের যে পাতা, সেখান থেকে বাকল থেকে, সেখান থেকে পাওয়া যায় রেসারপিন। আর সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন। দুটোই কিন্তু আমাদের ভেষজ উদ্ভিদ। কি বলে এদেরকে? ভেষজ উদ্ভিদ, আয়ুর্বেদিক উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। তাহলে কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। যদি কোশ্চেন থাকতো রিসার্পিন, তাহলে ওটা হতো সর্পগন্ধা গাছ। রিসার্পিন হলে সর্পগন্ধা গাছ। আরো এরকম কয়েকটা গাছ আছে, নিম গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, এগুলো সব ভেষজ উদ্ভিদ। প্রত্যেকটার কাজ একটু মনে রাখা সম্ভব না। কুইনাইন আর রেসার্পিন এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল, যেটা কি কাজে লাগে? ম্যালেরিয়া রোগের ওষুধে। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কি লাগে? কুইনাইন। এটা তোমরা সবাই জানো। 4 নম্বর কোশ্চেন দেখো, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম।
অভিব্যক্তি চ্যাপ্টার যখন পড়ানো হয়েছিল, রূপম স্যার যখন করিয়েছিল ইভলিউশন, তখন ঘোড়ার পুরো বিকাশটা বলেছিল যে কোথা থেকে শুরু হয়েছে একদম প্রাচীন থেকে আজ বর্তমান পর্যন্ত। সেখানে প্রত্যেকটা সিরিজের কথা বলানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস, তারপর ইকুয়াস। মানে ঘোড়া ফার্স্টে একদম আদিতে যেটা ছিল একদম শিয়ালের মতো দেখতে ছিল। এখন যাদেরকে আমরা শিয়াল বলি, ঠিক শিয়ালের মতো দেখতে ছিল আগে ঘোড়া, তাকে বলা হতো ইওহিপ্পাস। তারপরে একটু ডেভেলপ করলো, একটু উন্নত হলো, দিয়ে এলো মেসোহিপ্পাস। সে ঘোড়া থেকে এখন সেই শিয়াল থেকে একটু ভেড়ার মতো দেখতে হলো, এলো মেসোহিপ্পাস। তারপরে হলো মেরিচিপ্পাস, আরেকটু ডেভেলপ হলো, উঁচু হওয়া শিখলো, ঠিক আছে, খুর টুর ধীরে ধীরে তৈরি হতে লাগলো। সেই মেরিচিপ্পাসটা হচ্ছে 3 নম্বরে, সেটাও মোটামুটি এবার ধীরে ধীরে আমাদের যে মডার্ন ঘোড়া সেই ফর্মে আসছে। তারপরে কি এলো প্লায়োহিপ্পাস। তারপরে আজকে আমরা যে আধুনিক ঘোড়া দেখছি, একদম খুর টুর আছে, একটু ভালোই লম্বা, সেটা। এখানে বলেছে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম, মানে একদম ফার্স্টে জন্মের সময় ঘোড়ার যখন জন্ম হয়েছিল তখন যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়া যেমন দেখতে ছিল, সেই ঘোড়াটার যে নাম ছিল সেইটার অ্যান্সার এখানে দিতে হবে। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ, যেমন আমরা যেমন বানর থেকে এপ থেকে তৈরি হয়েছি, তেমনি ঘোড়াও সেই একটা প্রাচীনতম আদি পুরুষ আছে যার নাম হচ্ছে ইওহিপ্পাস। এটা হচ্ছে ইওহিপ্পাস। সেই ঘোড়ার, এখনকার ঘোড়ার হাইট হবে মোটামুটি 150 মিটার, তখনকার ঘোড়ার হাইট ছিল 30 মিটার, একদম পাক্কা শিয়ালের মতো দেখতে। ঠিক আছে, তাহলে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হচ্ছে ইওহিপ্পাস। আরেকটা কোশ্চেন আছে, ঘোড়ার বর্তমান নাম কি? প্রাচীনতম তো ইওহিপ্পাস, আর বর্তমান নাম হচ্ছে ইকুয়াস। তার আচ্ছা, আর পুরো যদি সিরিজটা যদি মনে রাখবে তাহলে সব থেকে সহজ হবে। ফার্স্টে আসবে ইওহিপ্পাস, ইওহিপ্পাসের পরে যে এলো সে হচ্ছে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাসের পরে যে ঘোড়াটা এলো তার নাম হচ্ছে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাসের পরে যে ঘোড়াটা এসছে তার নাম হচ্ছে প্লায়োহিপ্পাস, আর প্লায়োহিপ্পাসের পরে আমরা আজকে যে আধুনিক ঘোড়া পেয়েছি সেটা হচ্ছে ইকুয়াস। এটা হচ্ছে পুরো সিরিজ। যদি বলে আদি পূর্বপুরুষ তাহলে একদম ফার্স্টের নাম, আর যদি বর্তমানের নাম চাই তাহলে হচ্ছে ইকুয়াস। দুটোর মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে 30 মিটার হাইট, আর এটা হচ্ছে 150 মিটার। এটা দেখতে ছিল শিয়ালের মতো, এটা আজকের ঘোড়ার মতোই। এর এর যে পায়ের আঙ্গুল, পা এগুলো কম ছিল, এদের সব একটা করে টো, আর এখানে খুর চলে, এই আধুনিক ঘোড়াতে খুর এসছে, ওদের কিন্তু খুর টুর ছিল না। এই মোটামুটি এরকম ডিফারেন্স আছে। তো মাথায় রাখবে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম, ওখান থেকে বেশি কোশ্চেন আসবে না, প্রাচীনতম পূর্বতম আদি পুরুষ এরকমই আসবে। ঠিক আছে, মানুষের আমরা যে মানুষ, আমরা তো সেই এফ বানর থেকে তৈরি হয়েছি, তাহলে আমাদের বর্তমান নাম কি জানা আছে? আমাদেরকে বলা হয় হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। ওটা হচ্ছে আমাদের মানে আজকের আমরা। তার আগে অনেক রকম ছিল, নিয়ানডার্থাল ছিল, ক্রোম্যাগনান ছিল, এরকম অনেক আদি পুরুষ ছিল। যাই হোক, তাহলে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি হলো? ইওহিপ্পাস। 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অ্যালার্জিতে সাড়া দেয়? নিম্নলিখিত কোনটি অ্যালার্জিতে সাড়া দেয়? আমি আমার ক্লাসে বলেছিলাম যে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, আমাদের শরীরে যদি কোনো রোগ হয়, ঠান্ডা লাগুক, হাঁচি লাগুক, কাশি লাগুক, পার্কে গেলে জড়িয়ে ধরলে কিছু একটা হলো, মানে যত রকম যা রোগ হবে, ভাইরাস, প্যারাসাইট, ব্যাকটেরিয়াল যা রোগ হবে, ফার্স্টে কে সাড়া দেবে? আমাদের বডি থেকে কে ইমিউনিটি তৈরি গড়ে তুলতে সাহায্য করবে? প্রতিরক্ষা ব্যবস্থা কে গড়ে তুলবে? ফার্স্ট কোশ্চেনেই বললাম ডাব্লিউবিসি মানে কে? হোয়াইট ব্লাড সেল, যার আবার অনেকগুলো ভাগ আছে, দানাদার, দানাবিহীন। দানাদার মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। দানাবিহীন মানে লিম্ফোসাইট আর মনোসাইট। এই 5টার মধ্যে অবশ্যই কেউ না কেউ অ্যালার্জিতে হেল্প করে। আমি পড়ানোর সময় বলেছিলাম ইওসিনোফিল আর বেসোফিল অ্যালার্জিতে সাহায্য করে। কে করে অ্যালার্জি প্রতিরোধ? তোমার শরীরে ঠান্ডা লাগলো, হাঁচি লাগলো, কাশি হলো, এগুলো তো অ্যালার্জিক রিয়াকশন। সেই সময় আমাদের শরীরে ইওসিনোফিল, বেসোফিল এগুলো বেড়ে যাবে। কেন? এরা ওই অ্যালার্জির বিরুদ্ধে আমাদের দেহকে প্রতিরক্ষা দেবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে নিম্নলিখিত কোনটি অ্যালার্জিতে সাড়া দেয়? ফার্স্টে আমি দেখবো ইওসিনোফিল আছে নাকি। দেখো, বেসোফিল, মাস্ট কোষ, ফাইব্রোপ্লাস্ট কোষ, আর ডি নাম্বার অপশনে আছে বোথ এ অ্যান্ড বি, মানে বোথ বেসোফিল এন্ড মাস্ট কোষ। ইওসিনোফিল নেই কিন্তু বেসোফিল আছে। তাহলে আমরা কি জানি অ্যালার্জি থেকে সাড়া দেয়? বেসোফিল সাড়া দেয়, হিস্টামিন নিঃসরণ করে, হিস্টামিন তো অ্যালার্জি প্রতিরোধ করে। আর একটা সেল আছে দেখো, মাস্ট সেল। আমি এটা পড়ানোর সময় দুটো সেলের কথা বলেছিলাম, মাস্ট সেল আর ম্যাক্রোফাজ। ঠিক আছে, এই মাস্ট সেলও অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে আমার অপশন কি হবে? বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। তাহলে নিম্নলিখিত কোনটি অ্যালার্জিতে সাড়া দেয়? বেসোফিল আর মাস্ট কোষ, এই অপশন থেকে পাচ্ছ। এখানে হবে বেসোফিল আর মাস্ট কোষ, এ আর বি। অপশন কিন্তু এ আর বি নাও থাকতে পারে, এটা ক্যাটাগরি 2 তেও ফেলে দিতে পারে, তখন কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে এ আর বি অপশন লিখতে হবে। এখানে তো আমি বোথ এ অ্যান্ড বি দিয়েছি, এখানে হয়তো দিয়ে দিলাম কোনোটি নয়, তখন কিন্তু এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন হয়ে যাবে। তোমাদের বেসোফিলও লিখতে হবে, মাস্ট কোষও লিখতে হবে। এখানে যদি ইওসিনোফিল থাকতো ইওসিনোফিলও লিখতে হতো। এখানে যদি হিস্টামিনও থাকতো তখন তোমাকে হিস্টামিনও লিখতে হতো। ঠিক আছে, কারণ ওই হিস্টামিন
ইওসিনোফিল বেসোফিলের ওই হিস্টামিন রিলিজ করে, সেই হিস্টামিনই অ্যাকচুয়ালি অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, যদি হেপারিনের কথা আসে, বেসোফিল থেকে হেপারিন বেরোয়, সেটা রক্ততঞ্চন প্রতিরোধ করে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ক্লটিং ফ্যাক্টরের নাম মনে রাখতে হবে, এই কটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা ব্লাড সেলের আরবিসি বলো, ডাব্লিউবিসি বলো, প্লেটলেট বলো, প্রত্যেকটার কাজ আমাদের মাথায় রাখতে হবে। ব্লাড থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে, এবছরও আসছে। 6 নম্বর কোশ্চেন, পায়রা কেন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়? তীক্ষ্ণ দৃষ্টি বলতে পায়রা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখতে যায় না, গার্লফ্রেন্ডের বাইরে বাড়িয়ে উকি মারে না, গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে উকি মারে না, কিন্তু পায়রা তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়। কি করে পায়রা তীক্ষ্ণ দৃষ্টি কেন লাগে? তুমি পায়রা একটা ধরো 5 তলা বাড়ির উঁচুতে, একদম উঁচুতে বসে আছে, আরামসে ছাদে বসে আছে, তুমি নিচে 2 পিস গমের দানা ফেলে দাও, 1 পিস গমের দানা ফেলে দাও, পায়রা ঠিক দেখতে পেয়ে যাবে। একটা গমের দানা তুমি মাটিতে ফেলেছো, পায়রা 5 তলায় বসে আছে, ও ওইখান থেকে ওই গমের দানাটা দেখে ফেলবে। কেন? এই যে এত তীক্ষ্ণ দৃষ্টি, কি আছে ওর মধ্যে এমন? সেটা তো আমরা তো এত সুন্দর দেখতে পারি না, আমরা এত বড় মেয়ে থাকলে নিজের গার্লফ্রেন্ড ছেড়ে অন্য মেয়ের দিকে তাকাই, তাই তো? গার্লফ্রেন্ড আর অন্য মেয়ে আছে, আমরা তাকে অন্য মেয়েটাকে দেখি, গার্লফ্রেন্ডকে তো রোজই দেখি, কিন্তু পায়রা ওই একটা গমের দানা কি করে দেখে ফেলবে? কি আছে ওর চোখে? ওর চোখে এক ধরনের রঞ্জক থাকে, এক ধরনের রঞ্জক থাকে, বলে পেকটিন। কি নাম? পেকটিন। ওই পেকটিনের জন্য পায়রা তীক্ষ্ণ দৃষ্টির অধিকার হয়। তুমি যত দূরেই খাবার রেখে দাও, ও যদি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রেঞ্জে থাকে, ও ঠিক দেখে ফেলবে কোথায় কি আছে, কারণ ওর মধ্যে পেকটিন আছে। ওই কারণে পায়রা হয় তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী, পেকটিনের জন্য। ঠিক আছে, নেকটার দেখো 2 নম্বর অপশন আছে নেকটার। নেকটার মানে মকরন্দ, যেটা ফুলে থাকে, যে যার জন্য মৌমাছি প্রজাপতি গুলো অ্যাট্রাক্ট হয়। তারপরে বি অপশন আছে রেড গ্ল্যান্ড। রেড গ্ল্যান্ড থাকে রুই মাছের, যার জন্য রুই মাছ জলের ওপরে উঠে আসে। মানে কোনো মাছই 2 ধরনের গ্ল্যান্ড থাকে, রেড গ্ল্যান্ড আর রেটিয়া মিরাবিলিয়া, যার জন্য জল থেকে ওপরে আসে, আবার জলে ভেসে চলে যায়, মানে উঠতে আর ভাসতে সাহায্য করে রেড গ্ল্যান্ড। আর একটা আছে মায়োটেম মাসেল, যেটা মাছকে সাঁতার কেটে এগিয়ে যেতে সাহায্য করে, মেরুদণ্ডকে আন্দোলিত করে, যার জন্য মাছ সাঁতার কেটে এগিয়ে যেতে পারে, সেটা হচ্ছে মায়োটেম পেশি। যাই হোক, পায়রা কেন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়? কারণ পায়রার চোখে কি থাকে? পেকটিন থাকে। কি থাকে? পেকটিন থাকে। কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, অভিযোজনের কোশ্চেন। লাস্ট কোশ্চেন আজকের, কোরোদগম হয় এমন একটি প্রাণী বা কোরোদগম হয় এমন একটি হলো অ্যামিবা, হাইড্রা, ইস্ট, ইউগ্লিনা। কোন জীবে কোরোদগম হয়? অ্যামিবা, হাইড্রা, ইস্ট, ইউগ্লিনা। বলো কি হবে? কোরোদগম মানে কি? কোরোদগম মানে কোরক সৃষ্টি করে। এটা ধরো একটা ইস্ট, ঠিক আছে, এখানে এরকম একটা কোরক সৃষ্টি করবে। কোরক মানে হচ্ছে বার্ড। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অযৌন জন্ম পদ্ধতি। কি পদ্ধতি? আসেক্সুয়াল রিপ্রোডাকশন পদ্ধতি, অযৌন জন্ম। এরা কারা করে? যারা নিম্ন এককোষী জীব হয় তারা করে। অ্যামিবা, ইস্ট, হাইড্রা, ইউগ্লিনা, এরা করে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওটা হয় বহু বিভাজন হয়, খণ্ডীভবন হয়, তার মধ্যে কোরোদগমও আছে। এবার প্রত্যেকটা আর একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে, কে বহু বিভাজন করে, কে কোরোদগম করে, কে খণ্ডীভবন করে, কে তারপরে স্পাইরালাইজেশন বলে, মোটামুটি সেই মাঝখান দিকে কেটে দিল, আলাদা হয়ে গেল, কে করে, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। এখানে কোরোদগম করে, এটা কিন্তু খুব সহজ কোশ্চেন। কোরোদগম হয় ইস্টের মধ্যে। কার মধ্যে হয়? ইস্টের মধ্যে। এরকম কোরক সৃষ্টি হয়, এই কোরক থেকে আবার একটা ইস্ট তৈরি হবে। এইভাবে কোরোদগমের মাধ্যমে ইস্ট তৈরি হতে থাকে। আচ্ছা, অ্যামিবা করে বহু বিভাজন, মানে বারবার বিভাজিত হতে থাকবে, একটা থেকে দুটো হবে, তিনটে হবে, এইভাবে বহু বিভাজন করে ওরা নিজেদের নাম্বার বাড়াবে। হাইড্রা করে তোমার কি বলে ওকে, হাইড্রা করে হচ্ছে মাঝখান থেকে কাটতে সাহায্য করে, খণ্ডীভবনের মাধ্যমে কি করে? হাইড্রা ফ্র্যাগমেন্টেশন। আর ইউগ্লিনাও করে। ঠিক আছে, তাহলে কোরোদগম হয় এমন একটি জীব হলো ইস্ট। কোরক মানে বার্ড। যদি বলতে বার্ডিং কে করে, এখানে যদি কোশ্চেন থাকতো বার্ডিং কে করে, সেটা বার্ডিং মানেই কোরোদগম, ঠিক আছে, সেটাই করে হচ্ছে ইস্ট, মানে কোরক সৃষ্টি করে। এটা একটা ইস্ট ধরো, এখানে একটা কোরক সৃষ্টি হয়ে যাবে, ওই কোরক থেকে আবার একটা ইস্ট তৈরি হবে, তার আবার তৈরি হবে, ওখান থেকে আবার তৈরি হবে, এইভাবে ওদের নাম্বার বাড়ে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ওরা করে না, ওখানে ওদের শুক্রাণু, ডিম্বাণু এইসবের কোনো ওদের গল্প নেই, ঠিক আছে, ফার্টিলাইজেশনের ওদের কোনো গল্প নেই। ওরা কৃমি দেখবে, কৃমি মাঝখান থেকে ছিঁড়ে দাও, আবার ওখান থেকে একটা তৈরি হয়ে যাবে, ওখান থেকে একটা হয়ে যাবে, এটা হচ্ছে খণ্ডীভবন। এটা কি করে? কৃমি করে। বা একে বলে পুনরুৎপাদনও বলে, একে বলে পুনরুৎপাদন, ঠিক আছে। কয়েকটা প্রসেস আছে, পুনরুৎপাদন, খণ্ডীভবন, বহু বিভাজন, কোরোদগম, কয়েকটা মনে রাখবে এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মনে রাখবে। তাহলে কোরোদগম হয় এমন একটি উদ্ভিদ হলো বা এমন একটি জীব হলো ইস্ট। তাহলে আজকে আমাদের ছিল এই 7টা কোশ্চেন। আবার বলে দিচ্ছি, দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ কে গড়ে তোলে? ডাব্লিউবিসি। নারী সুলভ দেহ ও মনের বিকাশকে নিয়ন্ত্রণ করে? ইস্ট্রোজেন। কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে।
রিসার্পিন কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছে। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ ইওইপাস, বর্তমান ইকুয়াস। নিম্নলিখিত কোনটি অ্যালার্জিতে সাড়া দেয়? বেসোফিল, মাস্টকোস। ইওসিনোফিলও দেয়, হিস্টামিন নিঃসরণ করে। পায়রার কেন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়? পায়রার চোখে কে থাকে? পেকটেন থাকে। কোরোদগম কোথায় হয়? ইস্টের দেহে। আজকের জন্য এই 7টা কোশ্চেন ছিল। প্রত্যেকটা কোশ্চেনের স্ক্রিনশট তোমরা আগেই বলেছি তুলে নিতে, এখনো তুলে নিতে পারো, অসুবিধার কিছু নেই। ভিডিওর ফার্স্টে একটু পজ দেওয়া আছে, ওখানেও তুলে নিতে পারো। প্র্যাকটিস করো। 7টা কোশ্চেনে দেখো তুমি কটা পারছো, কটা পারছো না। যেগুলো পারছো ভালো, পারছো না এবার এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে। তার সাথে আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। একই কোশ্চেন থেকে যেমন ডাব্লিউবিসি থেকে আরবিসির কথাও বলা হয়েছে, প্লেটলেটের কথাও বলা হয়েছে, ক্লটিং ফ্যাক্টরের কথাও বলা হয়েছে। মানে একটা কোশ্চেন করলে অলরেডি 3-4টে কোশ্চেন তোমাদের ধারণা ক্লিয়ার হয়েই যাবে। তাহলে আজকে যে 7টা করেছি তোমরা দেখো 7টাতে কটা পেলে। আমরা ঠিক এই 7টা কোশ্চেনে আমাদের টেলিগ্রামেও থাকবে, যেখানে তোমরা কুইজে অ্যান্সার কোশ্চেন দিতে পারবে, বুঝতে পারবে কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে। তার জন্য তোমাদেরকে কোথায় জয়েন হতে হবে? টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। তো আজকের জন্য তোমাদের এই 7টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। আমি সিওরিটি দিচ্ছি 7টা থেকে 2টো থেকে বা 3টে কোশ্চেন তো আসবেই, যার মধ্যে ব্লাড সেলের একটা কোশ্চেন এই কটার মধ্যে থেকে পাবেই পাবে। ব্লাড সেলের একটা কোশ্চেন এর মধ্যে থেকে পাবেই। আচ্ছা, তো এই 7টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। আবার কালকে আবার 7 থেকে 8টা কোশ্চেন নিয়ে লাইফ সায়েন্সের আমরা চলে আসবো। প্রত্যেকদিন এরকম 8টা করে করতে থাকলে আর যে 10 দিন আছে 10 দিনে 100টা কোশ্চেন অলরেডি হয়েই যাবে। আশা করি ভালো করে পড়াশোনা করো। আরো 10 দিন আছে, বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো, অন্য কিছুতে জোর দিতে হবে না। প্রত্যেকটা সাবজেক্টে রোজ 10টা করে এমসিকিউ করো, তাহলেই হবে। বেশিক্ষণ আর পড়তে হবে না, 4 থেকে 5 ঘন্টা রোজ এমসিকিউ এমসিকিউ এমসিকিউ। সারাদিন ঘুমাও এমসিকিউ, উঠো এমসিকিউ, ঘুমো উঠো। চলো আজকে এখানেই শেষ। ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যারা যারা মক টেস্ট দিতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বলতে পারছি না, কুইজ সিরিজ চলছে, জয়েন হয়ে যাও। চলো টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো।